আচ্ছা, ক্যারিয়ারে বয়সসীমা কি সত্যিই শেষ কথা? যখন মনে হয় সব পথ বন্ধ, তখন কি ঘুরে দাঁড়ানো যায়? আজ আমরা এমনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প শুনব। সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই জেতার কাহিনী। সরকারি চাকরির দুনিয়ায় একটা কথা কিন্তু বেশ চালু আছে, যেটা প্রায় সবাই মেনেও চলে, যে বয়স একবার ৩০ পেরিয়ে গেলেই চাকরির আশা প্রায় শেষ। আর এই ধারণাটাই কিন্তু বহু মানুষের কাছে একটা কঠিন বাস্তব। কিন্তু আসল প্রশ্নটা হল, এই যে অলিখিত নিয়ম, এটা কি সত্যিই ভাঙা যায় না? আজকের এই পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজবে। এই গল্পের যিনি নায়ক, তার নাম অ্যানিমেশ। তার সামনেও ওই ৩০ বছরের দুর্ভেদ্য দেয়ালটা ছিল, কিন্তু তার পরিস্থিতি ছিল আরও অনেক বেশি কঠিন। কারণ তিনি যখন এই লড়াইটা শুরু করেন, তখন তার বয়স ৩০ নয়, ৩৭। ভাবুন তো একবার অবস্থাটা, ৩৭ বছর বয়স, চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে বহু বছর। অ্যানিমেশ তখন শুধু মানসিকভাবে ভেঙে পড়েননি, আর্থিকভাবেও একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন। আসলে চাপটা ছিল চতুর্দিক থেকে। একদিকে আগের ইন্টারভিউগুলোতে বারবার ব্যর্থ হওয়া, তার ওপর স্ত্রী আর পরিবারের দায়িত্ব। এই সব কিছু মিলেমিশে সাধারণ দুশ্চিন্তাটা একটা ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়েছিল। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। যখন মনে হচ্ছিল যে আর কোনো রাস্তাই খোলা নেই, ঠিক তখনই তিনি একটা শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি একজন মেন্টরের সাহায্য নিলেন। এটা কিন্তু কোনো ভেবেচিন্তে নেওয়ার সিদ্ধান্ত ছিল না। একেবারে চরম হতাশার মধ্যে, যখন আর কোনো উপায়ই মাথায় আসছিল না, তখন তিনি এই পথটা বেছে নেন। বলা যেতে পারে এটাই ছিল তার শেষ ভরসা। মানে নিজের আর পরিবারের ভবিষ্যৎ বাঁচানোর জন্য এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় একটা বাজি। তিনি একজন মেন্টরের ওপর সবটা বিশ্বাস সঁপে দিয়েছিলেন, কারণ সত্যি বলতে তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আর এরপরই শুরু হলো আসল লড়াইটা। দিনের পর দিন কঠিন পরিশ্রম, আর এই অধ্যায়ের মধ্যেই এমন একটা মুহূর্ত এলো যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। প্রায় ৬ থেকে ৮ মাস, ভাবা যায়, একটার পর একটা প্রত্যাখ্যান। এমনকি বেহালার এয়ারফোর্স কলেজের মতো জায়গা থেকেও তাকে খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও তিনি হাল ছাড়েননি। এরকমই এক হতাশজনক সময়ে হঠাৎ একদিন গভীর রাতে তার ফোনে একটা মেসেজ এলো। মালদায় একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। হাতের সময় খুব কম আর রাস্তাও অনেক দূরের। আর আশ্চর্য ব্যাপার হল, মাঝরাতে ৬০ কিলোমিটার পথ যেতে হবে শুনে তিনি একবারও ভাবেননি, কোনো প্রশ্ন করেননি। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলেন। এই যে একটা আনুগত্য আর জেদ, এটাই হয়তো তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল। এই যে মাঝরাতের দৌড়, এটাই কিন্তু তাকে এমন একটা চাকরির দরজায় নিয়ে গেল যা আর ৫টা সাধারণ চাকরির মতো ছিল না। আর সত্যি বলতে এই কাজটার জন্যই তিনি ছিলেন একদম সঠিক লোক। তিনি চাকরিটা পেলেন এনএসএসওতে। পুরো নাম ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের একটা বড় প্রজেক্ট। সহজ ভাষায় বললে, এরাই হলো সরকারের চোখ আর কান, যারা একদম গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের কাছ থেকে সরাসরি ডেটা জোগাড় করে। চাকুরির আর্থিক দিকটাও বেশ ইন্টারেস্টিং ছিল। বেস স্যালারি ছিল প্রায় ৩৩,০০০ টাকা। কিন্তু আসল আয়টা লুকিয়েছিল ফিল্ডের কাজে, কারণ সেখানে যাতায়াতের জন্য টিএ আর ডিএ যোগ হতো। ফলে ঠিকঠাক কাজ করলে মোট আয়টা ৩৫,০০০ টাকা সহজেই ছাড়িয়ে যেত। শুরুতে কিন্তু অ্যানিমেশেও একটা আরামের ডেস্ক জবই চাইতেন, আমাদের প্রায় সবার মতোই। কিন্তু মাঠে কাজ করতে নেমেই তার ধারণাটা পুরো পাল্টে গেল। তিনি বুঝতে পারলেন, অফিসের ৪ দেয়ালের চেয়ে গ্রামের মানুষের সাথে সরাসরি কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং আর আর্থিকভাবেও লাভজনক। তিনি উপলব্ধি করলেন, আসল স্থিতিশীলতা অফিসে বসে নয়, বরং মাঠের অচেনা পরিস্থিতিকে সামলানোর মধ্যেই রয়েছে। চলুন এবার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ক্লাইম্যাক্স অংশে যাওয়া যাক। অ্যানিমেশের এমন একটা অ্যাসাইনমেন্টের কথা বলবো, যা তার কাজের আসল মূল্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাকে বীরভূমের একদম প্রত্যন্ত কিছু গ্রামে, যেমন ডাঙ্গাল আর মালারপুর, একটা সমীক্ষার দায়িত্ব দেয়া হলো। কাজটা ছিল সেখানকার আদিবাসী এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জীবনযাত্রা নিয়ে ডেটা সংগ্রহ করা। আর সেখানে তিনি এমন একটা জিনিস খুঁজে পেলেন যা প্রায় অবিশ্বাস্য। তিনি দেখলেন, ওই সংকীর্ণ গ্রামগুলোতে যত নবজাতক, তাদের মধ্যে একজনও ছেলে শিশু নেই। প্রতিটি নবজাতকই ছিল কন্যা সন্তান। এই আবিষ্কারের সামাজিক গুরুত্ব যে ঠিক কতটা, সেটা বোঝা গেল যখন তার পাঠানো ডেটা ভেরিফাই করার জন্য কলকাতা, এমনকি দিল্লি থেকেও বড় বড় সরকারি অফিসাররা ছুটে এলেন। ভাবুন একবার, একটা প্রত্যন্ত গ্রামের তথ্য সরাসরি দিল্লির নীতি নির্ধারকদের টেবিলে পৌঁছে যাচ্ছে। এটাই তো ফিল্ড ওয়ার্কের আসল শক্তি। এই একটা ঘটনা অ্যানিমেশের শুধু চাকরিটাকেই বাঁচায়নি,
বরং তার আত্মবিশ্বাস আর আত্মপরিচয়কেও নতুন করে গড়ে তুলেছিল। নিচের জার্নির কথা বলতে গিয়ে অ্যানিমেশন একবার তো কেঁদেই ফেলেছিলেন। তিনি অকপটে স্বীকার করেন যে এই চাকরিটা না পেলে তার পরিবারকে হয়তো পথে বসতে হতো, মানে তার আর তার পরিবারের অস্তিত্বটাই এই একটা চাকরির ওপর নির্ভর করছিল। তাহলে অ্যানিমেশের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? দেরিতে হলেও ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানো যে সম্ভব, তার ফর্মুলাটা কি? আসলে এর জন্য কয়েকটা জিনিসের একটা নিখুঁত কম্বিনেশন দরকার। ১. প্রার্থীর নিজের অক্লান্ত পরিশ্রম। ২. একজন ভালো মেন্টারের উপর সম্পূর্ণ বিশ্বাস। আর ৩. ওই চিরাচরিত পথের বাইরে গিয়ে নতুন সুযোগকে চিনে নেওয়ার সাহস। অ্যানিমেশের গল্পটা আমাদের সবার জন্যেই একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন আমাদের চেনা প্রথাগত রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়, তখন আমাদের চারপাশে হয়তো এমন অনেক নতুন অচেনা সুযোগ অপেক্ষা করে থাকে যা আমরা সাধারণত দেখতে পাই না। সেই সুযোগগুলো কি হতে পারে ভেবে দেখেছেন কি?